পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে। আজ আমরা ধাপে ধাপে খুব সহজ করে সেই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষককর্মী এমনকি পুরসভা বা পঞ্চায়েতের কর্মীরা সবার মনেই কিন্তু একটাই চিন্তা, যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সেটা কি শেষ পর্যন্ত সবার কাছে পৌঁছবে। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। এই যে এত আলোচনা, এত বিতর্ক, এর শুরুটা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের একটা সাম্প্রতিক নির্দেশকে ঘিরে। আর সেই নির্দেশই কয়েকটা নির্দিষ্ট গোষ্ঠীর কর্মীদের মধ্যে একটা বড় উদ্বেগের জন্ম দিয়েছে। আর এই সব বিভ্রান্তির মূলে রয়েছে রাজ্য সরকারের আদালতে জমা দেওয়া কিছু তথ্য। মানে সরকার নিজেই কর্মীদের কয়েকটা আলাদা আলাদা ভাগে ভাগ করে দেখিয়েছে, আর সেখান থেকেই একটা আশঙ্কা তৈরি হয়েছে। তাহলে কি বকেয়া পাওয়ার ক্ষেত্রেও এই ভাগাভাগি হবে? কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। যদি আমরা আইনি শব্দ আর সরকারের নিজের দেওয়া যুক্তিগুলোকে একটু পাশাপাশি রেখে দেখি, তাহলে পুরো ছবিটাই কিন্তু পাল্টে যেতে পারে। চলুন সেটাই খুঁজে বের করা যাক। আমাদের এই বিশ্লেষণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আদালতের নির্দেশের ভাষাটা বোঝা। কারণ একটামাত্র শব্দের মধ্যেই কিন্তু পুরো বিষয়টার সমাধান লুকিয়ে থাকতে পারে। দেখুন, শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট তার নির্দেশে কোথাও সরকারি কর্মচারী এই কথাটা বলেনি। তারা ব্যবহার করেছে একটা সাধারণ শব্দ, কর্মচারী বা এমপ্লয়েজ। আর আইন অনুযায়ী এই একটা শব্দের ব্যবহারই কিন্তু এর পরিধিকে অনেক বড় করে দেয়। মানে এখান থেকে নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বাদ দেওয়াটা বেশ কঠিন হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় প্রমাণে, আর সেটা হলো সরকারের নিজেরই দেওয়া পরিসংখ্যান। এই সংখ্যাগুলো নিয়েই যত বিভ্রান্তি, কিন্তু এর মধ্যে আসল উত্তরটাও লুকিয়ে আছে। প্রথমত, প্রায় ৩ লক্ষের বেশি কর্মী যারা সরাসরি রাজ্য সরকারের অধীনে কাজ করেন, এদের ডিএ পাওয়া নিয়ে মোটামুটি কোনো সংশয় নেই। দ্বিতীয় সংখ্যাটা কিন্তু আরও অনেক বড়, প্রায় ৩,৮৮,০০০। এরা হলেন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আর মূলত এদের নিয়েই সবচেয়ে বড় প্রশ্নচিহ্নটা তৈরি হয়েছে। আর তৃতীয় ভাগে আছেন পঞ্চায়েত আর পৌরসভার প্রায় ৫৩,০০০ কর্মী। তারাও ভাবছেন যে তারা এই রায়ের আওতায় আসবেন কিনা। এখন দেখুন, এই যে টেবিলে ৩টে ভাগ করে দেখানো হয়েছে, ঠিক এই ছবিটাই কিন্তু সবার মনে একটা বিভ্রান্তি তৈরি করছে। কিন্তু আসল উত্তরটা লুকিয়ে আছে এর পরের ধাপে। এত ভাগাভাগি দেখানো সত্ত্বেও সরকারের পেশ করা কাগজপত্রের মধ্যেই এমন একটা কথা লেখা আছে যা এই সব আলাদা আলাদা গোষ্ঠীকে এক সুতোয় বেঁধে ফেলে। আর এইটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাজ্য সরকার নিজেই আদালতে মেনে নিয়েছে যে এই তালিকায় থাকা সমস্ত কর্মরাই, সে সরকারি দপ্তরের কর্মী হোক বা শিক্ষক, বর্তমানে একই হারে ডিএ পান। এই একটা স্বীকারোক্তিই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। ব্যাপারটা তাহলে খুব সোজা। যদি এখন ডিএ দেওয়ার সময় কোনো ভাগাভাগি না হয়, তাহলে বকেয়া টাকা দেওয়ার সময় কেন হবে? এর তো কোনো আইনি বা যৌক্তিক ভিত্তি থাকতে পারে না, তাই না? তো আইনি আর যুক্তির দিকটা তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এরপর কি হতে চলেছে? প্রশাসনিক স্তরে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে? এখনই হতাশ হওয়ার কিছু নেই, কারণ প্রক্রিয়াটা সবে শুরু হয়েছে। দেখুন, কয়েকটা ধাপে কাজটা এগোবে। প্রথমত, একটা নতুন পোর্টাল তৈরি হচ্ছে যেখানে সবার সার্ভিস বুক ডিজিটালি জমা হবে। তারপর সেই সব তথ্য ভালো করে যাচাই করা হবে। আর সবশেষে নবান্ন বা অর্থ দপ্তর থেকে একটা ফাইনাল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি আসবে। সুতরাং এটাই বলার যে কোনো রকম গুজবে কান না দিয়ে সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এই সব কিছু জানার পর, সব তথ্য আর যুক্তি শোনার পর শেষ প্রশ্নটা থেকেই যায়, শিক্ষক এবং বাকি কর্মীরা কি শেষমেশ তাদের প্রাপ্য বকেয়া ডিএ পাবেন? এই নিয়ে মতামত কি? কমেন্টে জানানো যেতে পারে।